হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা দেখো স্ক্রিনে। শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণের সুফল এবং কুফল, অর্থাৎ ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এখানে তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা যারা থার্ড সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে চাইছো, তাহলে কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারে অল কোর্স ফি রয়েছে অনলি 599 রুপিস। এই 599 রুপিসের মাধ্যমে তোমরা যাবতীয় নোটসপত্র এবং বিভিন্ন সাজেশনস কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে যুক্ত হতে, তারা কিন্তু এই দুটো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, এই দুটো নাম্বারের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আমি আমার আলোচনার বিষয় ফিরে যাচ্ছি। দেখো শিক্ষার এখানে যুক্তাক্ষ হবে, ঠিক আছে। শিক্ষার ক্ষেত্রে বেসরকারীকরণের সুফল নিয়ে আজকে প্রথমে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে কি, শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণের ফলে রাষ্ট্র ও জনগণ যে সকল সুবিধা লাভ করে, ঠিক আছে, এবং শিক্ষাক্ষেত্রে যে সকল উন্নতির অগ্রগতি ঘটে, তাই হলো শিক্ষার বেসরকারীকরণের ইতিবাচক দিক। যেমন দেখো, প্রথমে যদি আমরা বলি ইতিবাচক অর্থাৎ কি ভালো দিক কি, তাহলে প্রথমে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখো শিক্ষা গ্রহণের বর্ধিত সুযোগ। অর্থাৎ এই কথাটির অর্থ কি, শিক্ষায় বেসরকারীকরণের ফলে অনেক নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সৃষ্টি হচ্ছে। তাহলে কি, আমাদের যে শিক্ষার ক্ষেত্রে কিন্তু আমাদের যে সরকারি যে স্কুল কলেজ রয়েছে, এগুলির পাশাপাশি কিন্তু বেসরকারি বিভিন্ন কলেজ স্কুল কিন্তু গড়ে উঠছে। সেখানে কি হচ্ছে, সেখানে সমাজের আর্থিক সংগতিপূর্ণ পরিবারের ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করার কিন্তু বর্ধিত সুযোগ পাচ্ছে। তাদের জন্য কিন্তু কোনো বাধা থাকছে না। সরকারি প্রতিষ্ঠানে যেমন বিভিন্ন কঠোর নিয়মকানুন থাকে, এখানে কিন্তু সেরকম নিয়মকানুন থাকে না। ফলে এটি জনবহুল দেশে শিক্ষার সুযোগ, বিশেষত উচ্চশিক্ষা সকলের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বেসরকারি উদ্যোগ সরকারি উদ্যোগের পাশে থাকে এবং গুরুত্বপূর্ণ কি করে দায়িত্ব পালন করে থাকে, ঠিক আছে। এবং দ্বিতীয় যেটা রয়েছে সেটাও দেখো, মানব চাহিদা পরিপূরণ। তাহলে কি, বেসরকারি যে সংস্থাগুলি রয়েছে, এটা কিন্তু মানব যে চাহিদা অর্থাৎ মানুষের যে চাহিদা সেগুলি পূরণ করতে কিন্তু সাহায্য করে। শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি উভয় প্রকার উদ্যোগে উপস্থিত থাকলে তাদের মধ্যে সম্পদ, শিক্ষা, সহায়ক উপকরণ, শিক্ষক শিক্ষিকা, পরিকাঠামোগত সুযোগ সুবিধা প্রভৃতির আদান প্রদান হয়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু একটি সুবিধা দেখা যাচ্ছে, এখানে কিন্তু মানুষের যে চাহিদা এগুলি পরিপূরণ করতে কিন্তু কি করছে, বেসরকারি সংস্থাগুলি কিন্তু অনেকটাই সাহায্য করছে। এর ফলে কি হচ্ছে, উন্নত বৈদেশিক বেসরকারি উদ্যোগের সুপরিচালনা ও উন্নত প্রযুক্তিবিদ্যার প্রভাবে সরকারি প্রতিষ্ঠানগুলিও নিজেদের উন্নত করে তুলতে পারে এবং ফলে মানব চাহিদা পূরণ করতে পারে। তাহলে প্রত্যেক মানুষই যে সরকারি প্রতিষ্ঠানে যে চান্স পাবে অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করবে, এটা কিন্তু না। বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠান, এটা কিন্তু আমাদের অনেকটা কিন্তু সাহায্য করছে শিক্ষার ক্ষেত্রে। অর্থাৎ যারা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে অসুবিধা থাকে পড়াশোনা করতে, অর্থাৎ অনেকের বাড়ি দূর হয়ে যায়, তারপর অনেকে হচ্ছে পার্সেন্টেজের জন্য চান্স পায় না, এই সব ক্ষেত্রে কিন্তু বেসরকারীকরণ যে রয়েছে অর্থাৎ বেসরকারি সংস্থাগুলি কিন্তু আমাদের অনবরত কিন্তু সাহায্য করে চলছে এবং কি করছে, মানুষের যে চাহিদা সেগুলি পরিপূরণ করতে কিন্তু যথেষ্ট সাহায্য করছে। এরপর দেখো তৃতীয় যেটি রয়েছে অর্থাৎ প্রতিযোগিতা, ঠিক আছে। বেসরকারীকরণের ফলে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি মালিকানায় গড়ে ওঠে এবং তারা কি করে, নিজেদের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতার মুখোমুখি হয়। তাহলে কি, সরকারি যে প্রতিষ্ঠানগুলি রয়েছে এগুলির পাশাপাশি যে বেসরকারি প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং বেসরকারি মালিকানায় গড়ে ওঠার প্রতিষ্ঠানগুলি তারা নিজেদের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতার মুখোমুখি পড়ে। অর্থাৎ প্রতিযোগিতা, কে কত ভালো পারফরমেন্স করতে পারবে, এটা কিন্তু, ঠিক আছে। যেহেতু তারা মুনাফাভোগী সংস্থা, তাই নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ধরে রাখতে তারা অনবরত শিক্ষার মান কিন্তু উন্নয়ন করতে থাকে, অর্থাৎ কি শিক্ষার মান উন্নয়ন করতে থাকে এবং শিক্ষার্থী কেন্দ্রিক একাধিক সুযোগ সুবিধা প্রদান করতে থাকে। অর্থাৎ এক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী যদি অক্ষম হয়, অর্থাৎ যার কাছে ধরো টাকা পয়সার কথা বলছি আমি বর্তমানে, যে আর্থিক দিক থেকে যদি কেউ পিছিয়ে থাকে, তাদেরকেও কিন্তু বেসরকারি সংস্থাগুলি সমানভাবে কিন্তু গুরুত্ব দেয় এবং তাদের অসুবিধাটাকে দেখে। কিসের জন্য দেখে? শিক্ষার্থীদের ধরে রাখার জন্য। যেহেতু সেটা সরকারি প্রতিষ্ঠান না, সেহেতু শিক্ষার্থীদের ধরে রাখার জন্য তাদের কিন্তু বিভিন্ন কৌশল কিন্তু করতে হয়, ঠিক আছে।
আমি তো সুফল নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, বেসরকারীকরণের যে ইতিবাচক দিকগুলি ছিল এইসব নিয়ে আলোচনা করলাম। এখন আমি আলোচনা করছি হচ্ছে শিক্ষায় বেসরকারীকরণের কুফল, অর্থাৎ কি কি খারাপ দিক রয়েছে এই বেসরকারি সংস্থাগুলির, সেগুলি আজকে আলোচনা করব। শিক্ষার বেসরকারীকরণের ফলে যেমন একাধিক দিকের সুফল মিলেছে, তেমনি বেসরকারীকরণের শিক্ষাক্ষেত্রে একাধিক কিন্তু কি রয়েছে, অসুবিধা বা সমস্যার সৃষ্টি করেছে। এই সকল সমস্যাগুলি নিচে দেওয়া রয়েছে, আমি এখন তোমাদের সঙ্গে আলোচনা করব। যেমন প্রথমে দেখো, শিক্ষাক্ষেত্রে সরাব্য অনৈক্য। ঠিক আছে, শিক্ষাক্ষেত্রে অনৈক্য, অর্থাৎ অনৈক্য মানে কি, অর্থাৎ একত্রিত হয়ে যে কাজ করে, ঠিক আছে, অর্থাৎ কি সহযোগিতামূলক ভাবে যে কাজ করে সেটা কিন্তু হচ্ছে না। তাদের মধ্যে কিন্তু মতের যে আদান প্রদান সেটাও কিন্তু সঠিকভাবে হচ্ছে না, এটাই কিন্তু অনৈক্য, অর্থাৎ তাদের মধ্যে ঐক্য গড়ে উঠছে না। তাহলে কি শিক্ষার বেসরকারীকরণের ফলে সৃষ্টি হচ্ছে অনৈক্য। সাধারণত বৃত্তশালী যে পরিবার রয়েছে, যে বৃত্তশালী পরিবারের শিক্ষার্থীরা বেসরকারি প্রতিষ্ঠানের দ্বারা প্রদত্ত শিক্ষা গ্রহণ করতে পারে। অর্থাৎ দেখো, এখানে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে যেরকম সুবিধা রয়েছে সেরকম অসুবিধাও কিন্তু রয়েছে। অর্থাৎ আর্থিক দিক থেকে যারা হচ্ছে সচ্ছল, যারা হচ্ছে আর্থিক দিক থেকে ভালো, তারা কি করছে, বেসরকারি প্রতিষ্ঠানের দ্বারা কিন্তু শিক্ষিত হচ্ছে এবং শিক্ষা গ্রহণ করতে পারছে। এবং দেখো, কিন্তু আর্থিক অসঙ্গতি থাকার কারণে অনেক দরিদ্র পরিবারের শিক্ষার্থী এই শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বঞ্চিত হয়ে থাকছে। অর্থাৎ কি, এখানে যে অনেক দরিদ্র পরিবারের যে শিক্ষার্থীরা, অর্থাৎ ছেলে মেয়েরা যে পড়াশোনা করতে আসে, তারা কিন্তু এই যে যাদের হচ্ছে আর্থিক দিকে সচ্ছল তাদের থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকে। এটার একটা, অর্থাৎ কি, এটা হচ্ছে একটি খারাপ দিক আমরা বলতে পারি। ঠিক আছে, এরপরে দেখো কি রয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নিজেদের মতো করে শিক্ষা পরিচালনা করে এবং সরকারি ক্ষেত্রের সঙ্গে পার্থক্য সৃষ্টি করে। এভাবে শিক্ষাক্ষেত্রে অনৈক্য সৃষ্টি হয়। তাহলে বেসরকারীকরণের যে ব্যবস্থাটা রয়েছে, এর অসুবিধা কি? এর অসুবিধা হচ্ছে তারা কিন্তু নিজেদের মতো করে শিক্ষাদান করতে পারে। অর্থাৎ কি অসুবিধা কেন বলছে এটাকে, তারা যে একটি শিক্ষাদান করবে শিক্ষার্থীকে, সেটা কিন্তু শিক্ষাক্ষেত্রে গ্রাহ্য করা হবে কি না হবে এটা কিন্তু তারা ভাবছে না। তারা কিন্তু নিজেদের মতো করে শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করছে। এবং সরকারি ক্ষেত্রে যে এর ফলে কি হচ্ছে, সরকারি যে নিয়ম কানুন রয়েছে এর সাথে কিন্তু বেসরকারি নিয়ম কানুন কিন্তু মিল খাচ্ছে না। এর কারণে কি হচ্ছে, শিক্ষাক্ষেত্রে অনৈক্য সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ঐক্য কিন্তু সৃষ্টি হচ্ছে না। এবার দেখো, দ্বিতীয় যেটি রয়েছে সেটা হচ্ছে গুণগত দিকের তারতম্য। এটা কেন বলা হয়েছে, এর আরো একটি অসুবিধা হচ্ছে বেসরকারীকরণের গুণগত দিকে তারতম্য। ঠিক আছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে গুণগত দিক থেকে যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়। সকল প্রতিষ্ঠানগুলি একই লক্ষ্য নিয়ে যেহেতু অগ্রসর হয় না, তাই তাদের মধ্যে সামাজিক চাহিদা পূরণ করার ক্ষেত্রে যথেষ্ট ফারাক দেখা যায়। ঠিক আছে, সকলের যে এই যে বেসরকারি প্রতিষ্ঠান সকলের যে সমান হবে সেটা কিন্তু না। তারা কিন্তু বিভিন্ন লক্ষ্য নিয়ে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে থাকে। অনেক প্রতিষ্ঠান থাকে যারা শুধুমাত্র মুনাফা লাভের উদ্দেশ্যে তৈরি হয় এবং শিক্ষার্থীদের কোনো রকমের পাঠদান না করে ডিগ্রি প্রদান করতে ব্যস্ত থাকে, ফলে গুণগত দিক থেকে তারতম্য সৃষ্টি হয়। এটা কিন্তু সত্যি কথা। বেসরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে সেখানে কি করা হয়, সেখানে হচ্ছে দেখা যায় যে অনেক প্রতিষ্ঠান রয়েছে, সবগুলো আমি বলছি না, অথচ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে টাকার বিনিময়ে, অর্থাৎ অর্থের বিনিময়ে কিন্তু সার্টিফিকেট কিনে নেওয়া হচ্ছে। যেমন ধরো, কিছুদিন আগে দেখা গেল, আমরা ইন্টারনেটে দেখেছি যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যে ছিল, এখানে কি করা হয়েছিল, ডিগ্রি কিনে নেওয়া হয়েছিল। অর্থাৎ যে একজন শিক্ষার্থী যে সেখানে শিখবে কাজটা, হাতে কলমে কাজ শেখার মাধ্যমে যে একটা সার্টিফিকেট অর্জন করবে, তা না করে টাকা দিয়ে, অর্থাৎ অর্থের বিনিময়ে কিন্তু সে কি করছিল, একটি সার্টিফিকেট কিনে নিয়েছিল। তো এইসব সংস্থান কিন্তু তৈরি হতে পারে। ঠিক আছে, ফলে গুণগত দিক থেকে কি হয়, তারতম্য সৃষ্টি হয়। এবং দেখো, শেষ অর্থাৎ লাস্টে যেটা রয়েছে সে অসুবিধা, সেটা হচ্ছে দেশাত্মবোধ গঠনে কিন্তু সহায়তা করে না। ঠিক আছে, শিক্ষা বেসরকারীকরণের ফলে শিক্ষা ব্যবস্থার উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ ও মালিকানা বেসরকারি হাতে চলে যায় এবং কি শুধু তাই নয়, বেসরকারি প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করা শিক্ষার্থীর মানসিকতা ততটা সমাজকেন্দ্রিক হয় না। ঠিক আছে,
এর ফলে তারা চিন্তা ভাবনায় দেশের স্বার্থের তুলনায় নিজেদের স্বার্থ বেশি পরিমাণে, নিজেদের স্বার্থ অর্থাৎ টাকা, অর্থাৎ হচ্ছে কি অর্থের দিক থেকে কিন্তু আর্থিক যে দিক সেটার দিকে কিন্তু তারা বেশি ধ্যান দেয়, নিজেদের স্বার্থের দিকে ধ্যান দেয় এবং কি করে নিজেদের স্বার্থ বেশি পরিমাণে স্থান দেয়। এমনভাবেই একসময় তারা কর্মসূত্রে বিদেশে পাড়ি দেয় এবং ব্রেন ড্রেন বা মগজ চালান সৃষ্টি হয়ে যায়। তাহলে কি বেসরকারিকরণের যেরকম সুবিধা রয়েছে তার পাশাপাশি কিন্তু বিভিন্ন অসুবিধাও রয়েছে। তাহলে বেসরকারি শিক্ষায় যে বেসরকারিকরণ এর যে বিভিন্ন সুফল রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে শিক্ষা গ্রহণে বর্ধিত সুযোগ, অর্থাৎ সকলেই শিক্ষা গ্রহণের সমান সুযোগ পাচ্ছে। দ্বিতীয় হচ্ছে মানব চাহিদা পূরণ করতে কিন্তু এরা সক্ষম হচ্ছে। এবং আরো একটি ভালো দিক হচ্ছে প্রতিযোগিতা, ঠিক আছে, বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীর কি শিক্ষার ক্ষেত্রে যে জ্ঞানের ভান্ডার সেটা কিন্তু উন্নত হচ্ছে। এবং কুফলের মধ্যে যে রয়েছে সেটা হচ্ছে গুণগত দিকে তারতম্য ঘটছে। দেশাত্মবোধ যে রয়েছে, দেশাত্মবোধ গঠনেও কিন্তু দেশাত্মবোধ অর্থাৎ একত্রে যে দেশের জন্য আমরা কাজ করব, দেশের বিভিন্ন বিষয় নিয়ে যে আমরা কাজ করব, এই যে দেশাত্মবোধ গড়তে কিন্তু কি করছে তারা কিন্তু সক্ষম হচ্ছে না, অক্ষম হচ্ছে। তাহলে কি এটা একটা কুফল হয়ে গেল বেসরকারি, ঠিক আছে। তো আজকের আমার আলোচনার বিষয় এতটুকুনি ছিল। কোর্স ডিটেল সম্পর্কে কিন্তু তোমাদের আমি আগেই বলে দিয়েছি। এবং দেখো নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে, তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে চাও এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।